হ্যালো ডিয়ার্স, আজকে চলে আসলাম একটি মাইন্ড ব্লোয়িং সার্ভাইভাল মুভি মাইনের গল্প নিয়ে। যে গল্পে একজন আমেরিকান সৈনিক টানা ৬২ ঘন্টা অর্থাৎ প্রায় ৩ দিন একই স্থানে কোনো রকম নড়াচড়া না করে স্থির হয়ে দাঁড়িয়েছিল, তাও সেটা নিজের জীবন বাঁচানোর জন্য। একটি ভয়ঙ্কর সার্ভাইভাল মুভির জন্য প্রস্তুত হয়ে যাও বন্ধুরা। আর হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম বন্ধু। তো চলো মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা মাইক এবং টমি নামের দুজন আমেরিকান স্নাইপারদের দেখতে পাই, যারা একটি বালুময় মরুভূমির মাঝে সন্ত্রাসীদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত হয়েছিল। আর তখনই মরুভূমির মাঝে অনেকগুলো গাড়িতে করে কিছু লোক সেখানে চলে আসে, যাদের মধ্যে একজন সাদা দাড়িওয়ালা লোককে মাইক মারার জন্য টার্গেট করেছিল। কিন্তু সে তার বন্দুক পয়েন্ট করার পরেই আরও একজন লোক সেই পয়েন্টারের সামনে চলে আসে। এর ফলে সে আর ফায়ার করতে পারে না। আর তখনই তাদের মধ্যে একজন লোক মাইকের স্নাইপার থেকে আলোর রিফ্লেকশন দেখে মাইক এবং টমির উপরে এলোপাথারি গুলি চালাতে থাকে। সেখানে থাকা বাকি সন্ত্রাসীরা তাদের গাড়ি নিয়ে সেই স্থান ত্যাগ করায় সবাই ব্যস্ত হয়ে পড়ে। আর সেখান থেকে দুটো গাড়িতে করে কিছু লোক মাইক এবং টমিকে ধাওয়া করতে থাকে। কিন্তু ততক্ষণে চারিদিকে অন্ধকার হয়ে ধূলিঝড় আঘাত এনেছিল। আর এই ধূলিঝড়ের মাঝে লুকিয়ে মাইক এবং টমি দুজনেই সেই লোকগুলোর থেকে পালিয়ে চলে যায়। আর এখন তাদের মিশনটা ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে তারা একটি স্থানীয় গ্রামের দিকে যাচ্ছিল, কারণ সেখান থেকেই তাদের লোকজন তাদেরকে রিসিভ করে তাদের ক্যাম্পে নিয়ে যেত। কিন্তু গ্রামের দিকে যেতেই প্রতিমধ্যে মাইকের কাছে ছোট্ট একটি বিলবোর্ড উড়ে চলে আসে, যেখানে লেখা ছিল ডেঞ্জার। টমি ভেবেছিল গ্রামের জন্য কোনো রকম বহিরাগত শত্রুর আগমন না ঘটে, সেই জন্যই হয়তো গ্রামবাসী এমন ভুয়া পোস্টার লাগিয়েছিল। কিন্তু মাইক তাকে বলে না, কারণ উত্তর আফ্রিকাতে গত ৪০ বছরে প্রায় ৮,০০০-এরও বেশি বার যুদ্ধ হয়েছিল, যার কারণে এই মাটিতে প্রায় ৩৩ মিলিয়নের মতো ল্যান্ড মাইন পুঁতে রাখা আছে। সেজন্যই মূলত এই বিলবোর্ড লাগানো হয়েছিল। কিন্তু টমি তাকে বলে এমনটা হতেই পারে না, কারণ আমরা এখনো শিওর জানিই না এই বিলবোর্ডটা আসলে কোথা থেকে উড়ে এসেছে। আর তাছাড়াও এই মরুভূমির ভিতরে পানির তৃষ্ণায় মরে যাওয়ার চেয়ে ভালো আমরা জলদি স্থানীয় কোনো গ্রামে চলে যাই। যেহেতু তাদের কাছে আর কোনো উপায়ও ছিল না, তাই তারা দুজনেই সামনের দিকে এগোতে থাকে। কিন্তু হাঁটা শুরু করার সাথে সাথেই টমির পা একটি মাইনের উপরে ভয়ঙ্কর একটি বিস্ফোরণের ফলে টমির দুটি পাই উড়ে চলে যায়। টমিকে বাঁচানোর জন্য মাইক সামনে এগিয়ে যেতেই সে খেয়াল করে সে নিজেও একটি মাইনের উপরে পা দিয়ে ফেলেছে। এইদিকে দু পা হারানো টমি প্রচন্ড ব্যথায় সে কাতরাতে থাকে। সে প্রথমেই নিজেকে পেন কিলার ইনজেকশন পোষ করে, আর মাইক তাকে সাহস জুগিয়ে জলদি রেডিওর মাধ্যমে সাহায্য প্রার্থনা করে। পেন কিলার দেওয়ার পরেও টমি এই প্রচন্ড ব্যথা কোনোভাবেই সহ্য করতে পারছিল না, আর ব্যথার কারণে সে ঠিকভাবে যোগাযোগ করতে পারছিল না। এদিকে মাইক টমিকে সাহায্য করার জন্য এগিয়ে যেতে চায়, কিন্তু টমি একদমই চায় না তার বন্ধুও তার মতো কষ্ট পাক। এছাড়াও সে প্রচন্ড ব্যথার তীব্রতা সহ্য করতে না পেরে টমি তার মাথায় বন্দুক তাক করে ধরে মাইককে শুধু বলে যে তোমাকে জীবিত থাকতে হবে। এটা বলে সে তার নিজের মাথায় গুলি করে সেখানেই মারা যায়। মাইক এইসব দেখে প্রচন্ড ফ্রাস্ট্রেশনে চিৎকার করতে থাকে। সে একা এই মরুভূমিতে একটি মাইনের উপরে পা দিয়ে আটকা পড়ে গিয়েছিল। কিন্তু এখন ধীরে ধীরে মাইক প্রথমে সে তার নিজেকে শান্ত করে। সে ভাবতে থাকে এখন তার কি করা উচিত। আর সে তার নিজেকে বাঁচানোর জন্য প্রথমেই তার জুতোর ফিতে বন্দুকের বেল্ট একটি কুড়ালের মাধ্যমে
টমির কাছে থাকা রেডিও ব্যাগটা তার কাছে টেনে আনে। সে ব্যাগের ভেতর থেকে সব জিনিসপত্র বের করে দেখতে থাকে যে তার কাছে আসলে কি কি আছে। আর তখনই সে খেয়াল করে রেডিওর ব্যাটারিটা ডেড হয়ে গিয়েছিল, যেটার আরেকটা ব্যাটারি ছিল টমির পকেটে। সেই ব্যাটারিটা আনার কোনো উপায় না পেয়ে সোলার প্যানেলের মাধ্যমেই মাইক সেই রেডিওটাকে রিচার্জ করে নেয়। আর সে তার দলের সাথে যোগাযোগ করে এখানকার সকল পরিস্থিতির কথা জানিয়ে দেয়। তার সাথের একজন সৈনিক মাইনের আঘাতে মারা গেছে। এছাড়া সে নিজেও মাইনের উপরে পা দিয়ে আটকা পড়ে গেছে। তার এখন জলদি সাহায্যের দরকার। কিন্তু তাদের রেস্কিউ টিম তাকে জানায় মাইক যেখানে আটকা পড়েছে তার চারপাশে থেমে থেমে প্রচন্ড ধূলিঝড় বয়ে চলেছে, যার ফলে সাহায্যকারী দল তাকে উদ্ধার করতে আকাশপথে আসতেই পারবে না। তবে তাদের আরো একটি দল আরো একটি মিশনে আছে, যে মিশনটা শেষ হতে আরো প্রায় 52 ঘন্টা সময় লাগবে। সেই মিশন শেষ করে যাওয়ার সময় সেই দলটা মাইককে উদ্ধার করতে পারবে। অর্থাৎ এখন বেঁচে থাকার জন্য মাইকের এই মাইনের উপরে 52 ঘন্টা ধরে অপেক্ষা করতে হবে। সে প্রচন্ড হতাশ হয়ে প্রথমে নিজের ঘড়িতে 52 ঘন্টা টাইমার চালু করে দেয়। আর এখন সে দেখতে পায় তার কাছে থাকা পানিও প্রায় শেষ। এত বিপদের মাঝে তখনই আবার মাইকের সামনে বিশাল বড় একটি ধূলিঝড় এগিয়ে আসছিল। মাইক তার বন্দুকটাকে খুঁটির মতো করে মাটিতে গেঁথে শক্ত করে মাটির সাথে কামড়ে ধরে রাখে, কারণ এই তীব্র ঝড়ের কারণে সে যদি সামান্য একটুও নড়ে যায় তাহলে তার মৃত্যু অনিবার্য। আর এখন একটি ভয়ঙ্কর ধূলিঝড় মাইকের ওপরে আঘাত আনে, কিন্তু মাইক তার নাক মুখ কাপড় দিয়ে ডেকে রাখার কারণে অনেক কষ্ট হওয়ার পরেও কোনো রকমে এই ধূলিঝড় থেকে নিজেকে সেভ করে। আর ঝড় শেষ হওয়ার পরপরই সে দেখতে পায় টমির মৃতদেহ ঝড়ের কারণে উড়ে তার কাছে চলে এসেছে। মাইক টমির চেহারা টুপি দিয়ে ঢেকে দিয়ে তার পকেট থেকে রেডিওর সব ব্যাটারিগুলো বের করে নেয়। কিন্তু তখনই সে খেয়াল করে ঝড়ের কারণে রেডিওর সেই ব্যাগটা তার কাছ থেকে উড়ে অনেক দূরে চলে গেছে। অর্থাৎ মাইকের কাছে ব্যাটারিগুলো এখন কোনো কাজের নয়। এতক্ষণে মাইকের কাছে থাকা সম্পূর্ণ পানিগুলো শেষ হয়ে গেছে। সে অপেক্ষা করতে করতে প্রচন্ড বিরক্ত এবং হতাশ হয়ে পড়েছিল। সে তার কাছে থাকা বন্দুক দিয়ে আকাশের দিকে ফাঁকা ফায়ার করে প্রচন্ড চিৎকার করতে থাকে এবং সাহায্য চাইতে থাকে, কিন্তু দূর দূরান্ত থেকে কেউই তার কোনো কথা শুনতে পায় না। মাইক বুঝে যায় আজকেই হয়তো তার জীবনের শেষ দিন। আর এখন মাইকের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে তার বন্দুকটা দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করতে চায়, কিন্তু তখনই তার সামনে একজন স্থানীয় লোক চলে আসে। মাইক চিৎকার করে তার কাছে সাহায্য চাইতে থাকে। সে ওই লোককে সবকিছু খুলে বলে যে সে মাইনের উপরে পা দিয়ে ফেলেছে, এমনকি তার বন্ধু মাইন বিস্ফোরণে মারাও গেছে। এখন সেই লোকটি আঁকাবাঁকা জিগজ্যাগ লাইনে মাইকের দিকে এগিয়ে আসে এবং তাকে বলে, তুমি কিভাবে জানো যে তোমার পা মাইনের উপরে পড়েছে? দুর্ভাগ্যবশত তোমার বন্ধু তো এখন মারা গেছে, ওর কথা বাদ দিয়ে তোমার সামনে এগিয়ে আসা উচিত। কিন্তু মাইক জানতো সে আসলেই একটি মাইনের উপরে পা দিয়ে ফেলেছে, তাই সে কিছু পানির জন্য তার খালি বোতলটাকে সেই লোকটির কাছে দেয় এবং সেই লোকটাকে বলে তা সেই রেডিওটাকে তার কাছে এগিয়ে দিতে। কিন্তু ওই লোকটি তাকে বলে এই মরুভূমিতে কোনো রেডিও কোনো সংযোগই পায় না, আর তাছাড়াও তুমি এখন নাচ গান করার মতো পজিশনেও নেই। এই বলে সেই লোকটা সেখান থেকে মাইকের পানির বোতলটা নিয়ে আঁকাবাঁকা পথে আবারও চলে যায়। লোকটি চলে যাবার পরেও অনেক ঘন্টা মাইক সেখানে অপেক্ষা করে। আর ফাইনালি সে মরুভূমির বুকে একটি বাচ্চা মেয়েকে সেই পানির বোতলটি নিয়ে আসতে দেখে। বাচ্চা মেয়েটাও আঁকাবাঁকা পথে জিগজ্যাগ করে মাইকের কাছে পানি নিয়ে চলে আসে। মাইক বুঝতে পারছিল না আসলে এই স্থানীয় লোকগুলো আঁকাবাঁকা পথে কেন হাঁটছিল। তো যাই হোক, মাইক প্রথমে বাচ্চা মেয়েটির কাছ থেকে পানি নিয়ে খাবার পরে তার বাবাকে অনেক ধন্যবাদ জানায়
এখন সেই বাচ্চাটি তার কাছে থাকা প্লাস্টিকের সৈনিক আকৃতির একটি বোতল উঁচু করে ধরে। মাইক নিজেও বাচ্চাটিকে একটি বোতল দেয়, যেটা কিনা সে এই মরুভূমিতেই কুড়িয়ে পেয়েছিল। এরপরে সে ওই বাচ্চা মেয়েটিকে তার রেডিওর ব্যাগটা তার কাছে এগিয়ে দিতে বললে বাচ্চাটি তার কোনো কথা না শুনে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এতক্ষণে চারদিকে অন্ধকার নেমে এসেছিল। মাইক তার কাছে থাকা বিভিন্ন জিনিসপত্রগুলো দিয়ে ছোট্ট একটি আগুনও জ্বালিয়ে নেয়। আর এই বিপদের সবকিছু দেখে প্রচন্ড হতাশ হয়ে সে তার মোবাইলে রেকর্ড করা তার স্ত্রীর কিছু ছবি এবং ভিডিও দেখতে থাকে, যেখানে তার ওয়াইফ তার বাড়িতে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল বলে জানিয়েছিল। প্রচন্ড ক্লান্ত এবং আহত হয়ে মাইক সেখানে বসে বসেই ঘুমিয়ে পড়ে। আর ঘুমের কারণে তন্দ্রাচ্ছন্ন হওয়ার ফলে এতক্ষণে তার আগুনটাও নিভে গিয়েছে। কিন্তু হঠাৎ করেই তার চারপাশে ভয়ঙ্কর জঙ্গলি কুকুরের চিৎকারে মাইকের ঘুম ভেঙে যায়। কুকুরগুলো চারপাশ দিয়ে মাইকের দিকে এগিয়ে আসতে থাকে। মাইক এই অন্ধকারের ভিতরেই এলোপাতাড়ি গুলি করতে থাকে। আর তখনই একটি কুকুর তার বন্ধুর মৃতদেহ টেনে নিয়ে যেতে থাকলে মাইক তার টর্চের মাধ্যমে কুকুরটিকে দেখে তার দিকে গুলি চালিয়ে দেয়। কুকুরটা লাফিয়ে একটি মাইনের উপরে পড়লে সেখানে প্রচন্ড একটি বিস্ফোরণ হয়। আর সেই বিস্ফোরণের ভয়ে সেখানে থাকা আশেপাশের সকল জঙ্গলি কুকুর ভয়ে পালিয়ে যায়। আর এর সাথে সাথে ভয়ঙ্কর সেই রাতটা শেষ হয়ে যায়। ভয়ঙ্কর রকমে ক্লান্ত মাইকের সামনে আবারও সেই স্থানীয় লোকটি চলে আসে। লোকটি মাইককে জীবিত দেখে অবাক হয়ে যায়, কারণ মাইক সারা রাত একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থেকে ভয়ঙ্কর সব কুকুরের হাত থেকে বেঁচে গিয়েছে। সেই লোকটি আবারও সৃষ্টিকর্তার নাম নিয়ে তাকে সামনের দিকে এগিয়ে আসতে বলে, কিন্তু মাইক তার কথা শোনে না এবং তাকে বলে, তুমি তো জানো এই এলাকাতে মাইন পুঁতে রাখা আছে, আর সেজন্যই তুমি আঁকাবাঁকা জিগজগ পথে তুমি আমার দিকে আসো। লোকটি বলে, হ্যাঁ, সোজা পথে হাঁটলে আমার পাও কোনো মাইনের ওপরে পড়ে যেতে পারে। আর এখন মাইকের অনুরোধে সেই লোকটি তার রেডিও ব্যাগটি তার কাছে এনে দেয় এবং মাইককে বলে সে যেন আবারও সামনের দিকে এগিয়ে আসে। কিন্তু মাইক তখনও তার জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিল। আর ততক্ষণে মাইকের পায়ের রক্ত জমাট বেঁধে তার পায়ের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। প্রচন্ড অসুস্থ মাইকের এখন হ্যালুসিনেশন হতে শুরু করে। সে তার সামনে তার মৃত বন্ধুকে জীবিত দেখতে পায়, যে কিনা তাকে বলছিল সামনে এগিয়ে যেতে, নিজের জীবন বাঁচিয়ে নিতে বলছিল। আর এভাবেই তার সারাটা দিন কেটে যায়। আর রাতের বেলাতেও হ্যালুসিনেশনের কারণে তার বন্ধু তার সাথেই ছিল। তাকে তার জীবনের সকল খারাপ কাজগুলো তার বন্ধুই মনে করিয়ে দিচ্ছিল, কিভাবে সে তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছে। আর তার ওয়াইফের সব থেকে প্রয়োজনের সময়ে সে তার ওয়াইফকে ছেড়ে এই মিশনে চলে এসেছিল। এমন ভয়ঙ্কর হ্যালুসিনেশনের মধ্যে থাকাকালীন হঠাৎই একটি মাইন বিস্ফোরণ হওয়ার ফলে মাইক যেন জ্ঞান ফিরে পায়। ততক্ষণে সে বুঝে যায় চারদিক থেকে অনেকগুলো জঙ্গলি কুকুর তাকে ঘিরে ফেলেছে, কিন্তু সে অন্ধকারে কোনো কিছু বুঝে ওঠার আগেই কুকুরগুলো তার উপরে আক্রমণ চালায়। কুকুরগুলো তাকে কামড়াতে থাকে, কিন্তু অনেক কষ্ট করে মাইক সারা রাত ওই কুকুরগুলোর সাথে বন্দুক দিয়ে লড়াই করে। আর অনেকগুলো কুকুরকে সে মেরেও ফেলে, কিন্তু সে কোনোভাবেই নিজের অবস্থান থেকে একটুও নড়ে না। এভাবেই সারা রাত কেটে সকাল হয়ে গিয়েছিল। মাইক তার ঘড়িতে দেখতে পায় আর মাত্র 7 ঘন্টা সময় বাকি আছে সাহায্য পৌঁছাতে, অর্থাৎ প্রায় 45 ঘন্টা, মানে 2 দিন ধরে মাইক একই জায়গায় একই অবস্থাতে বসে বসে খাবার, পানি এবং ঘুম ছাড়াই নিজেকে বাঁচিয়ে রেখেছিল। মাইক অনেক বেশি আশাবাদী ছিল, কিন্তু তখনই তার সিনিয়র অফিসার রেডিওর মাধ্যমে তাকে ফোন করে। আর সে মাইককে জানায় তাকে উদ্ধারকারী দলটা একটি ঝামেলায় পড়ে গেছে, যাতে করে মাইকের কাছে পৌঁছাতে তাদের আরো 10 ঘন্টা সময় বেশি লাগবে, অর্থাৎ প্রায় 17 ঘন্টা এভাবেই মাইককে দাঁড়িয়ে অথবা বসে থাকতে হবে। এটা শুনে মাইক প্রচন্ড হতাশ হয়ে যায়।
কারণ তার কাছে এইভাবে থাকার আর একটুও শক্তি ছিল না। তার পায়ের রক্তগুলো সব জমাট বেঁধে গিয়েছিল। আর তখনই সেই সিনিয়র অফিসার মাইককে ধৈর্য বাড়ানোর জন্য মাইকের সাথে তার স্ত্রীর কথা বলিয়ে দেয়। মাইক তার ওয়াইফের কাছে প্রচন্ডভাবে ক্ষমা চাইতে থাকে। সে তাকে অনেক ভালোবাসে এটা তাকে জানায়, কিন্তু তার ভিতরে লড়াই করার মতো একটুও শক্তি ছিল না। সে তার চোখের সামনেই তার স্ত্রীর বসে থাকা দেখতে পায়। আর এখন প্রচন্ড আহত মাইক অজ্ঞান হয়ে সামনের দিকে পড়ে যেতে থাকে, কিন্তু মাইনের ওপর থেকে পা সরে যাওয়ার আগেই স্থানীয় সেই লোকটা তাকে এসে ধরে ফেলে। সেই লোকটা প্রথমেই মাইককে প্রাথমিক কিছু চিকিৎসা দিতে থাকে, আর সে তাকে বলে যে তারও একবার একটি পা মাইনের ওপর পড়ে যাওয়ার ফলে তার পা উড়ে গিয়েছিল। এরপর যখন সে হাসপাতালে ভর্তি ছিল তখন রেডিওতে একটি গান বাজছিল, যেখানে সেই শিল্পী বলছিল জীবনে যাই হয়ে যাক না কেন সবাইকে সামনে এগিয়ে যেতে হবে। কিন্তু তখন শুধু তার সেই হারানো পায়ের কথাই মনে হচ্ছিল, যে কিভাবে সে তার পুরো জীবন এখন পাড়ি দিবে। কিন্তু তখনই তার সামনে একজন সুন্দরী নার্স এসে তাকে দেখে মুচকি হেসেছিল। আর সে ওই সুন্দরী নার্সকে দেখার পরেই সে যেন পুরো গানের মর্মান্তটা বুঝতে পারে। সে তার নিজের জীবনের সামনে এগিয়ে যাবার জন্য আরো একটি উদ্দেশ্য খুঁজে পায়। সেই নার্সকেই পরবর্তীতে সে বিয়ে করেছিল। মাইক তখন বলে, তোমার মেয়েটা হয়তো তার মায়ের মতো সুন্দরী হয়েছে, আমি তাকে দেখেছি। কিন্তু লোকটি তাকে বলে, আমার শুধুমাত্র 3টি ছেলে আছে, আর আমার মেয়েটা অনেক বছর আগে একটি মাইন বিস্ফোরণে মারা গেছে। এটা শুধুমাত্র আমার একটি ভ্রম, যেটা কিনা তুমি নিজেও দেখতে পেয়েছ। সে আরো বলে, তারা আসলে অনেক গরিব, তারা এই মরুভূমি থেকে মাইনগুলো উদ্ধার করে বিক্রি করে দেয়, আর সেই মাইনের জায়গায় পুঁতে রাখে ছোট ছোট টিনের ডিব্বা, যাতে করে কোনো মেটাল ডিটেক্টর দিয়ে কেউ বুঝতে না পারে যে কোথায় মাইন আছে আর কোথায় নেই। লোকটি মাইককে আরো বলে, জীবন আমাদেরকে যতই খারাপ পরিস্থিতিতে ফেলুক না কেন আমাদের কখনোই হার মানা উচিত নয়, কারণ হতে পারে সামনের জীবনে আমাদের জন্য আরো সুন্দর কিছু অপেক্ষা করছে। আর এসব কিছু বলেই সেই লোকটা সেখান থেকে চলে যেতে থাকে। আর তখনই তার কাছে তার মেয়েও দৌড়ে চলে আসে, আর অদ্ভুত ভাবে তার মেয়ে এখন হাওয়ার সাথে মিলিয়ে যায়। আর এখন আবারও মাইকের হ্যালুসিনেশন শুরু হয়ে যায়। সে তার চোখের সামনেই তার ছোটবেলার ঘটনাগুলোকে দেখতে পায়, যেখানে দেখতে পায় তার বাবা তাকে এবং তার মাকে প্রচন্ড মারধর করত। সে তার চোখের সামনে তার মায়ের সেই মৃত্যুর ঘটনাটা দেখতে পারছিল, কিন্তু তখনই মাইকের শরীরে একটি বুলেট এসে মৃত্যু হয়ে যায়। আর মাইক তার হ্যালুসিনেশন থেকে বেরিয়ে এসে দেখতে পায় মাইক যাদেরকে মারার জন্য এখানে এসেছিল তারা এখন মাইককে খুঁজে পেয়ে গেছে। মাইকের উপরে সেই লোকগুলো এলোপাথারি গুলি চালাতে থাকে, কিন্তু মাইকও অনেক সাহসিকতার সাথে তার বন্দুক দিয়ে অনেক শত্রুদেরকে মেরে ফেলতে থাকে। আর সবাইকে যখন মারা শেষ হয়ে গিয়েছিল তখন সর্বশেষ লোকটিকে মারার জন্য মাইক যখন টার্গেট ফিক্সড করে ফেলে তখনই দুর্ভাগ্যবশত মাইকের বন্দুকের গুলি শেষ হয়ে যায়। মাইক তার পিস্তল দিয়ে তখন সেই লোকটিকে মারতে চলে যায়, কিন্তু তখনই সে খেয়াল করে সেই লোকটি আর কেউ নয়, সে হলো তার বাবা। অর্থাৎ এতক্ষণ মাইকের বন্দুক যুদ্ধ শুধুমাত্র হ্যালুসিনেশনই ছিল। আর এখন কল্পনায় মাইকের বাবা তাকে জড়িয়ে ধরে, আর সেই স্থানীয় লোকের মতো তার বাবাও তাকে বলে সামনে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন, আর তুমি সামনের দিকে এগিয়ে যাও বাবা, এবং তুমি নিজের জীবনটাকে উপভোগ করো। আর এত কিছুর পরে ফাইনালি মাইক যখন সজ্ঞানে ফিরে আসে সে তার সামনে অনেকগুলো গাড়ি আসতে দেখে, যে গাড়িগুলো তাকে সাহায্য করার জন্য আসছিল। কিন্তু এই মরুভূমির ভিতরে মাইকের লোকেশন তাদেরকে জানানোর দরকার ছিল, কারণ গাড়িগুলো চলার সময় আশেপাশে অনেক ধুলি উঠত, আর ধুলোর কারণে মাইককে দেখা তাদের কাছে অনেক অসম্ভব হয়ে পড়ে। আর এখন মাইকের উদ্ধার পাবার একটাই উপায় ছিল, সেটা হচ্ছে তার অবস্থান সম্পর্কে
সাহায্যকারীদেরকে অবগত করা, যার জন্য মাইককে ফ্লেয়ার গান চালিয়ে তাদেরকে সংকেত দিতে হতো। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ফ্লেয়ার গানটা তার কাছ থেকে অনেক দূরে পড়ে গিয়েছিল। কিন্তু মাইক বুঝতে পেরে গিয়েছিল সে যদি এখন সামনে এগিয়ে গিয়ে ফ্লেয়ার গানটা না চালায়, এখানে ক্ষুধা তৃষ্ণায় যন্ত্রণায় নয়তো মাইনের আঘাতে তাকে এখানেই মরতে হবে। তাই সে সাহস করে নিজের চোখ বন্ধ করে নিজেকে বলে, আমাকে সামনে এগিয়ে যেতেই হবে। এটা বলে সে তার পা সামনে এগিয়ে দেয়, আর আমাদের সবাইকে অবাক করে দিয়ে সেখানে আসলে কোনো মাইনের বিস্ফোরণই ঘটে না। মাইক অবাক হয়ে সেই মাইনের চারপাশে ঘুরে দেখতে পায় সেখানে একটি টিনের কৌটা পুঁতে রাখা ছিল, যেটার মাঝে প্লাস্টিকের ছোট্ট সৈনিকের পুতুলটা ছিল, যেটা কিনা তার কল্পনায় আসা স্থানীয় লোকটির বাচ্চা মেয়েটি দিয়েছিল। অদ্ভুত এক অনুভূতি নিয়ে মাইক সেই ফ্লেয়ার গানটা চালিয়ে দেয়। সে মাটিতে পড়ে হাসতে থাকে, কারণ আজকের এই ঘটনা তাকে তার জীবনের মূল্য বুঝতে শিখিয়েছিল, তাকে ভালো মন্দ কাজের তফাৎ বুঝতে শিখিয়েছিল, আরো শিখিয়েছিল ধৈর্য ধরতে। সিনেমার শেষ পর্যায়ে আমরা মাইককে তার স্ত্রীর কাছে চলে আসতে দেখি, যেখানে মাইক তার স্ত্রীর কাছে নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়, কারণ সে জানতো তার জীবনে আসলে এখন কি দরকার। তো এই ঘটনার সাথে সাথেই আজকের এই গল্পটা শেষ হয়ে যায়।